বিয়ের রাতে শ্বশুরবাড়িতে প্রবেশ করা মাত্রই ছোট্ট একটি বাচ্চা যখন নিজের স্বামীর গলা জড়িয়ে পাপা ডেকে উঠল, অবাকের চরম পর্যায়ে গিয়ে ঠেকল মেহবিনের। মেহবিনের আজ পারিবারিকভাবে বিয়ে হয়েছে মায়ানের সাথে। মায়ানের সাথে তার টোটালি কোনো কথাই হয়নি, শুধু একবার ছবি দেখেছিল। ছবি দেখে মেহবিনের গলার পানি শুকিয়ে গিয়েছিল। মায়ানের বাদামি রঙের মনোযুক্ত চোখ দেখে ভয়ে কাঠ হয়ে গিয়েছিল মায়াবিন, তাই আলাদা কথা বলার সাহস হয়নি। আর আজ আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। মেহবিন বিস্মিত হয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা পাপা পাপা বলতে বলতে মায়ানের গলা জড়িয়ে ধরেছে, আর মায়ানও বাচ্চাটাকে আগলে নিয়ে কোলে বসিয়ে দিল। মেহবিন বিস্ময়ে সেদিক থেকে চোখই ফেরাতে পারছে না। এই বাচ্চাটা মায়ানকে পাপা ডাকছে কেন? তার মানে কি এই বাচ্চাটা মায়ানের? মায়ানের আগের ঘরের সন্তান? মায়ানের আগের স্ত্রী মারা গিয়েছে আর তাই সন্তান লালন পালনের জন্য তাকে বিয়ে করেছে? চোখ উপচে কান্না এলো মেহবিনের। তার বাবা এটা কি করলো তার সাথে? আগের ঘরের সন্তান আছে এমন একজনের সাথে বিয়ে দিয়ে দিল। তার চোখে যখন আমাবস্যার আধার নেমে আসছিল, তখনই পাশ থেকে সেই ছোট্ট মেয়েটি মিহি কণ্ঠে ডাক দিল, মাম্মা। হৃদয় হুট করে প্রশান্তি অনুভূতি হলো মেহবিনের। পূর্ণ দৃষ্টি ফেলে মেয়েটার দিকে তাকালো। মেয়েটি মায়ানের কোলে বসে মিষ্টি করে হেসে মেহবিনের শাড়ির আঁচল ধরে নাড়ছে। মেহবিনের চোখ ঘুরিয়ে মায়ানের দিকে তাকালো। মায়ান চুপ করে মেয়ের চুলের ব্যান্ড ঠিক করে দিচ্ছে। বাচ্চাটি আবারও মাম্মাম বলে ডেকে উঠতেই রান্নাঘর থেকে দৌড়িয়ে আসেন মেহবিনের শাশুড়ি। মায়ানের কল থেকে বাচ্চাকে এক প্রকার টেনে কোলে নেন। তারপর মেহবিনের দিকে তাকিয়ে বলে, তোমরা তো অনেক টায়ার্ড, রাতও অনেক হয়েছে, নিজেদের ঘরে চলে যাও। মেহবিন আর মায়ান দুজনেই দাঁড়ায় ঘরে যাওয়ার জন্য। মায়ান মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে নেই, হয়তো মেয়েকে নিজের কাছে রাখার কথা। মায়ানের মা সেটা বুঝতে পেরে বলে, মিয়া আমার কাছে থাকুক, তুই মেহবিনকে নিয়ে ঘরে যা। মায়ান কথা বাড়ালো না, মেহবিনের দিকে এক নজর তাকিয়ে রুমের দিকে অগ্রসর হলো। মেহবিনও মায়ানের সাথে পা মিলিয়ে ঘরে চলে গেল। মেহবিন চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। মিয়া কি সত্যি মায়ানের প্রথম ঘরের সন্তান? যদি এমনটা হয় তাহলে সেটা বিয়ের আগে জানায়নি কেন? আর তার বাবা তো খোঁজ খবর নিয়েই সামনে এগিয়েছে। তার বাবা ব্যাপারটা জানতো না? এটা একেবারেই অসম্ভব। মেহবিনের কান্না পেল। সারা জীবন সে কারোর সাথে প্রেম করেনি, কত শত প্রপোজাল ফিরিয়ে দিয়েছে শুধুমাত্র সবটুকু ভালোবাসা নিজের স্বামীকে দিবে বলে। আর সেই স্বামী কিনা সম্পর্ক শুরু করলে এমনভাবে কথা লুকিয়ে, এত বড় একটা বিষয় না জানিয়ে বিয়ের মতন আর একটা সম্পর্কে জড়িয়ে গেল। খট করে দরজা খোলার শব্দ পেয়ে মেহবিনের চিন্তায় ব্যাঘাত ঘটে। মাথায় ওড়না একটু উঠিয়ে দেখে মায়ান ফ্রেশ হয়ে ট্রাউজার আর টি শার্ট পরে এসেছে। চোরা চোখে মায়ানকে পর্যবেক্ষণ করলো। লোকটা কি সুন্দর! সারা চেহারাই মধ্যে কেমন যেন মায়া মায়া ভাব, অথচ চোখ জোড়ার দিকে তাকালে কেমন যেন কলিজা তড়ফড় করে। মায়ান তোয়ালে দিয়ে চুল মুছছে, হঠাৎ মেহবিনের দিকে তাকালো। মেহবিন বুঝতে পারেনি মায়ান এভাবে তার দিকে হঠাৎ করে তাকাবে। মেহবিন চট করে চোখ সরিয়ে নেয়। লজ্জার অস্বস্তি তাকে ঘিরে রেখেছে। মায়ান মেহবিনের লজ্জা মাখায় মুখের দিকে এক নজর তাকিয়ে গলা পরিষ্কার করে বলল, ফ্রেশ হয়ে এসো। মেহবিন 1 মিনিট নীরবতা পালন করে বেড থেকে নেমে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। মেহবিনের 1 ঘন্টা সময় নিয়ে ফ্রেশ হয়ে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে পুরো ঘরে মায়ানকে পায় না। বেলকনিতে উকে দিতেই মায়ানকে দেখতে পায়। মেহবিন গুটি গুটি পায়ে হেঁটে বেলকনিতে যায়। মায়ান পকেটে হাত গুজে বাইরের ল্যাম্পসেটের দিকে তাকিয়ে আছে। মেহবিনের হাতে তোয়ালে বারান্দাতে মেলে দেয়। মেহবিনের পরিস্থিতি মায়ান টের পায়। ঘাট ফিরিয়ে পাশে তাকায়। মায়ান একবার মেহবিনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও আবারও তাকায়। হালকা গোলাপি রঙের শাড়ি পরে আছে মেহবিন, কাঁধ থেকে একটু নিচু পর্যন্ত ভেজা চুলগুলো মেলে দেওয়া। মায়ানের ঘোর লেগে গেল মেহবিনের সেই ভেজা চুলে। মায়ানের দৃষ্টিতে মেহবিন হৃদয় কম্পিত হলো। চলে যেতে নিয়েও পারল না, দাঁড়িয়ে রইল। মায়ান ধীর পায়ে মেহবিনের সাথে গিয়ে দাঁড়ায়। তারপর মেহবিন অগোচরে খানিক হাসে। আলতো করে মেহবিনের ডান হাত ছুঁয়ে বলল, ঘরে চলো। মেহবিনের ভিতর ঝটকা লাগলো। এই প্রথম তার বাবা ছাড়া কোনো পুরুষ স্পর্শ করেছে। মায়ানের আলতো স্পর্শে মেহবিনের মনে ঝড় বয়ে গেল। মায়ান মেহবিনের হাত ধরে ভিতরে নিয়ে যায়। তারপর বলে, শুয়ে পড়ো, আজকে অনেক ধকল গিয়েছে, কালও অনেক সকালে উঠতে হবে। মেহবিন ঠাঁই দাঁড়িয়ে আছে। মায়ান বিছানার এক কোণে বসে বলল, এসো।
মেহবিন আস্তে করে বিছানার একেবারে কোণায় গিয়ে বসে। মায়ের মেহবিনের দিকে তাকিয়ে শুয়ে পড়ে। মেহবিন নিজেও কুটিসুটি মেরে মায়ের দিকে পিঠ করে শুয়ে পড়ে। মায়ের মেহবিনকে শুতে দেখে টেবিল ল্যাম্প নিভিয়ে দেয়। মেহবিনের ভয় লাগছে। মায়ের যদি এখন তাকে স্পর্শ করে তাহলে সে কি করবে? বাধা দিতেও পারবে না, আবার সইতেও পারবে না। মেহবিন চোখ বন্ধ করে আপন মনে এসব ভাবছিল। কিছুক্ষণ পর তার ভেজা চুলে কারো হাতে স্পর্শ পায়। চোখ খুলে ফেলে মেহবিন। তবে কার স্পর্শ সেটা দেখার জন্য তাকায় না, কারণ এই স্পর্শ সে একটু আগেই পেয়েছে, তার খুব পরিচিত স্পর্শ। মায়ের মেহবিনের দিকে কাত হয়ে শুয়ে ওর ভেজা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমিয়ে পড়ো, চিন্তা করো না, আমি তোমাকে স্পর্শ করব না। একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে স্পর্শ করার মতো চিপ মেন্টালিটি আমার নয়। মেহবিন নিশ্চিন্ত হলো। মানের কথা এক প্রকার সম্মান দেখতে পেল তার জন্য। এই লোকটা কি সত্যিই এত ভালো? যদি এতই ভালো হয় তাহলে তাকে কেন জানায়নি সব কিছু? এভাবে ধোঁয়াশার মাঝে রেখে কেন তাকে বিয়ে করলো? মেহবিনের খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস। পাখির কিচিমিচির আওয়াজে সাধারণত ওর ঘুম ভাঙে। তবে আজ পাখির বদলে এক বাচ্চা কণ্ঠে মিহি ঝলমলে আওয়াজে ঘুম ভেঙে গেল তার। চোখজোড়া কুঁচকে একটু তাকায় মেহবিন। ওর ঠিক সামনে বিছানার ওপর মিহিয়া বসে আছে আর নিষ্পাপ হেসে বলছে, ওঠো মাম্মা, মাম্মা ওঠো। মিহিয়ার আদো আদো বলে মেহবিনের ঘুম হালকা হয়। আড়মোড়া ভেঙে উঠে বসতে মিহিয়া লাফ দিয়ে মেহবিনের গলা ধরে কোলে উঠে বসে। মেহবিন চমকে যায়। মিহিয়া মেহবিনের চুলগুলো হাতে নিয়ে নেড়ে নেড়ে বলল, মাম্মা, আমার মাম্মা। মেহবিনের মনটা কেমন যেন করে উঠল। ভেবেছিল মিহিয়াকে ধরবে না যতদিন না মিহিয়ার ব্যাপারটা খোলসা হচ্ছে, কিন্তু মিহিয়ার মুখে মাম্মাম ডাক শুনে না চাইতেও কোলে নিল। মিহিয়াকে কোলের উপর বসিয়ে বলল, তুমি কখন এসেছো? মিহিয়া নিজের চুটি নাড়িয়ে নাড়িয়ে বলল, পাপা। মেহবিন ঘরের দরজার দিকে তাকিয়ে বলল, দরজা তো ভিতর থেকে লক ছিল, তুমি ভিতরে এলে কিভাবে মিহিয়া? আমি এনেছি। মায়নের কণ্ঠে মেহবিন মিহিয়ার থেকে চোখ সরিয়ে তাকায়। মায়ন বেলকনি থেকে এক হাত পকেটে রেখে বেরিয়ে আস্তে আস্তে বলল কথাটা। মেহবিনের চোখ আবারও স্থির হয় মায়নের দিকে। মায়ন নর্মাল গেটআপে চলে এসেছে, সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ব্র্যান্ডেড ওয়াচ। মায়ন মেহবিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একটু গলা খাঁকড়িয়ে দেয়। মেহবিন চমকে অন্যদিকে তাকায়। মায়ন মিহিয়ার পাশে বসে বলে, খুব সকালে মিহিয়া দরজায় নক করছিল। দরজার কর্নারায় আমার ঘুম ভেঙে যায়। পরে দরজা খুলে দেখি মিহিয়া দরজায় কাছে দাঁড়িয়ে কাঁদছে। মাও ওকে রাখতে পারছিল না, তাই আমার কাছে রুমে নিয়ে আসি। মেহবিন মিহিয়ার দিকে তাকিয়ে রইল। মিহিয়ার সাথে মায়নের চেহারার কোনো মিল নেই, মনে হয় মায়ের মতো হয়েছে। হতাশার নিঃশ্বাস ফেলে মেহবিন। মায়ের মিহিয়ার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, পাপার কাছে এসো তো মা, মাম্মা এখন শাওয়ার নেবে। মিহিয়ার দু হাতে মেহবিনকে জাপটে ধরে অস্পষ্ট সুরে বলে, না, যাবো না। মেহবিন মিহিয়ার মাথায় চুলগুলো ঠিক করে সিটি করে দিয়ে বলল, তুমি এখন পাপার কাছে যাও, আমাকে তো শাওয়ার নিতে হবে। আমিও তোরবো তোমার সাথে। মেহবিন বুঝতে পারে মিহিয়া ওর সাথে শাওয়ার নিতে চাইছে। মেহবিন মায়নের দিকে তাকায়। মায়ন বিরক্তি করে বলল, না মা, এত সকালে শাওয়ার নিলে ঠান্ডা লেগে যাবে। মিহিয়া ঠোঁট উল্টে মেহবিনের দিকে তাকায়। মেহবিন একটু ভেবে মুচকি হেসে বলে, আমি এখন একাই শাওয়ার নিয়ে আসি, দুপুরে দুইজন আবার একসাথে শাওয়ার নিব, কেমন? মিহিয়ার আইডিয়াটা ভালো লাগলো। দুহাতে তালি বাজিয়ে মেহবিনের গলায় চুম খেলো। তারপর খিলখিলিয়ে হেসে বাবার কোলে চলে গেল। বাবা মেয়ে মিলে এখন খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। মিহিয়া আঙুল গুনে কি জানি বলছে, আর মায়ন সেগুলোর সাথে তাল মিলিয়ে নিজেই কী সব বলছে। তারপর দুজনেই খিলখিল করে হেসে উঠেছে। মেহবিন ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে বেড থেকে নেমে গেল। কাবার থেকে একটা বেগুনি রঙের জামদানি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। 40 থেকে 50 মিনিটের মধ্যে মেহবিন ওয়াশরুম থেকে বেরোলো। মেহবিন সারা ঘরে চোখ বুলায়। মায়ন বা মিহিয়া কেউ নেই, হয়তো বাইরে চলে গিয়েছে। মেহবিন তোয়ালে নিয়ে চুল মুছতে ব্যস্ত হয়ে পড়ে। বেগুনি রঙের জামদানির শাড়িতে যেন মেহবিনের উজ্জ্বল শ্যামা গায়ে বেশ মানিয়েছে। মেহবিন ভেজা চুলের তোয়ালে দিয়ে এক পাশে এনে এক মনে মুছে যাচ্ছে।
পিঠে কিছু স্পর্শ পাওয়া হকচকিয়ে আয়নায় তাকায়। মেবিনের পিছনে মায়ান দাঁড়িয়ে আছে। মায়ান মেবিনের পিঠ থেকে ভিজা চুলগুলো সরিয়ে ব্লাউজের ফিতা লাগিয়ে দেয়। ফিতা লাগানোর সময় মায়ানের হাতের স্পর্শ বারবার মেবিনের পিঠে লাগছে। মেবিন চোখ বন্ধ করে নিজের শাড়ি খামচে ধরে। মায়ান মনোযোগ দিয়ে ব্লাউজের ফিতা লাগিয়ে দিল। তারপর আয়নায় মেবিনের দিকে তাকায়। মেবিন এখনও চোখ বন্ধ করে আছে। মায়ান আবারও মেবিনের অগোচরে হেসে ফেলে। তারপর মেবিনের কানের কাছে মুখ এনে বলে, রেডি হয়ে নাও, আমি বাইরে যাচ্ছি। মেবিন হালকা করে চোখ মেলে। মায়ান চলে গেছে। মেবিন হালকা শ্বাস নিয়ে চুল মুছে একটু রেডি হয়ে নেয়। তারপর বাইরে চলে যায়। মেবিন সবার প্রথমেই রান্নাঘরে যায়। মেবিনের শাশুড়ি সকালের জন্য রুটি বানাচ্ছে। তার পাশে আরেকজন মহিলা রান্না করছে, হয়তো এই বাড়িতে কাজ করে। মিসেস তনয়া মেবিনকে দেখে হালকা হেসে বলে, উঠে পড়েছো? মেবিন একটু অপরাধী গলায় বলে, দুঃখিত মা, উঠতে দেরি হয়ে গিয়েছে। ব্যাপার না, তুমি এই রুটিগুলো নিয়ে ডাইনিং টেবিলে রেখে এসো, আমি তরকারি নিয়ে আসছি। মেবিন মিসেস তনয়ার থেকে রুটির প্লেট নিয়ে ডাইনিং টেবিলে রেখে আসে। মিসেস তনয়া তরকারি বাটি নিয়ে এসে টেবিলে রাখতেই সবাই খেতে বসে। মেবিন পুরো টেবিলে চোখ বুলিয়ে দেখে শুধু মায়ান, মিসেস তনয়া আর একজন বৃদ্ধ মহিলা। এই মহিলাটার মনে হয় মায়ানের দাদি। মায়ানের বাবা নেই, তবে মায়ানের দাদু অনেক সম্পত্তি ছিল। মায়ানের বাবা যখন বেঁচে ছিলেন তখন মায়ানের দাদু ব্যবসা দেখতেন। তিনি মারা যাওয়ার পর মায়ান বেশ কিছুদিন ব্যবসা দেখে। তারপরে একটা ভালো কোম্পানিতে মায়ানের জব হয়ে যায়। মায়ান বর্তমানে একসাথে অফিস আর ব্যবসা দুটোই সমানভাবে দেখছে। মায়ান খেতে বসতেই মিয়া এসে মায়ানের পাশে দাঁড়ায়। মায়ান মেয়েকে কোলে তুলে নেয়। তারপর বলে, আমার মাটা এখন কি খাবে? মিয়া মেবিনের দিকে তাকিয়ে হেসে হেসে বলে, মাম্মারটাকে খাবো। মায়ান মেবিনের দিকে তাকায়। মিয়া মেবিনের সাথে খেতে চাইছে। মেবিন চুপ করে মিয়ার দিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে। মায়ান চোখ সরিয়ে মিয়ার দিকে তাকিয়ে আদরি ভঙ্গিতে বলে, পাপার সাথে খেয়ে নাও, মাম্মা এখন টায়ার্ড। মিহিয়া মেবিনের দিকে দুহাত বাড়িয়ে বলে, মাম্মা নাও, তোলে নাও। মায়ের আবারও মিহিয়াকে না করতে গেলে মেবিন কোলে তুলে নেয়। মিহিয়া তার মাম্মামার কোলে গিয়ে খুশিতে ডগমগ করতে লাগলো। মিসেস তনয়া মেবিনকে বলে, তুমি খেতে বসো, মিহিয়াকে আমার কাছে দাও। মিহিয়া কথাটা শুনেই কেঁদে দিবে দিবে ভাব। মেবিন মিহিয়ার কপালে একটা চুমু খেয়ে বলে, থাকো আমার কাছে, আমি ওকে খাইয়ে দিই। মেহবিন মিহিয়াকে নিয়ে চেয়ার টেনে বসে পড়ে। সবাই যার যার মতন খাওয়া দাওয়া করছে। মেবিন একটু রুটি ছিঁড়ে মিহিয়ার মুখে দিচ্ছে, তারপর আর একটু ছিঁড়ে নিজে খাচ্ছে। মিহিয়া খাচ্ছে আর হাততালি দিয়ে খিলখিলিয়ে হাসছে। মায়ান খাওয়ার ফাঁকে বারবার ওদের দিকে তাকাচ্ছে। মায়ানের দিদি খাওয়া রেখে তীক্ষ্ণ চোখে মিহিয়ার দিকে তাকিয়ে আছে। রুটির এক টুকরো মুখে পুড়ে কচকচ করে মেহবিনের উদ্দেশ্যে বলে, এই মেয়েকে নিয়ে সবাই এত মাতামাতি করে, এখন দেখছি নতুন বউ ঘরে আসতে না আসতে এই মেয়েকে নিয়ে আদিক্ষেতা শুরু করে দিয়েছে। তা নাত বউ, পরের মেয়েকে নিয়ে এত আদিক্ষেতার কারণ কি? মেহবিন অবাক হয়ে ওনার দিকে তাকায়। আশ্চর্য, নিজের নাতির মেয়েকে নিয়ে এমন কথা কেন বললেন সেটা বোধগম্য হচ্ছে না মেহবিনের। মিসেস তনয়া নিজের ছেলের দিকে তাকান। মায়ান চোখ বন্ধ করে আছে। ইতিমধ্যে মায়ানের মাথার রক ফুলে উঠেছে। মেহবিন অবাক হয়ে একবার মিসেস তনয়ের দিকে তাকাচ্ছে তো একবার মায়ানের দিকে তাকাচ্ছে। মায়ানের বাদামি রঙের মণিযুক্ত চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। মেহবিন ভয় পেয়ে যায়। মায়ান ফট করে খাবার ছেড়ে ঘরে চলে যায়। মেহবিন তো হতবিহল্য হয়ে মিহিয়াকে কোলে নিয়ে বসে আছে। মিসেস তনয়া ছেলেকে উঠে যেতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর মিহিয়াকে মেহবিনের কাছ থেকে নিয়ে বলে, তুমি একটু খাবার নিয়ে মায়ানের কাছে যাও তো, দেখো খাওয়াতে পারো কিনা। ছেলেটা সকালে না খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আমি? মিসেস তনয়া একটা রুটি আর তরকারির প্লেট দিয়ে মেহবিনের হাত ধরিয়ে দিয়ে বলে, হ্যাঁ, ঘরে যাও। মেহবিন খাবার নিয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখে মায়ান বিছানার একপাশে দুই হাঁটুর উপর মাথা রেখে মাথা চেপে চোখ বন্ধ করে বসে আছে। মায়ান যে যথেষ্ট রেগে আছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। মেহবিন কাঁপা কাঁপা পায়ে মায়ানের সামনে গিয়ে দাঁড়ায়। মেহবিন একটু সাহস নিয়ে ডাক দেয়, শুনুন। মায়ান মাথা তুলে মেহবিনের দিকে তাকায়। মেহবিনের হাতে খাবার দেখে বলে, খাবো না আমি, এসব নিয়ে চলে যাও।
মেবিন যদি পারতো চলে যেত এক দৌড়িয়ে, কিন্তু সেটা করা যাবে না। শাশুড়ি যেহেতু বলেছেন না খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে, তাহলে তো খাওয়ানো প্রয়োজন। মেবিন ইতস্তত করে বলে, প্লিজ খেয়ে নিন। মা বললো আপনার নাকি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, সামান্য একটু খেয়ে নিন। মায়ের চোখ বন্ধ করে চোখের উপর হাত রেখে বসে আছে। কাটকাট কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুমি এগুলো নিয়ে এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। মেহবিন আবারও অনুরোধ করে বলে, প্লিজ খেয়ে নিন। মায়ের কড়া চোখে মেহবিনের দিকে তাকায়। মেহবিন চোখ নামিয়ে নেয়। মায়ের দাঁড়িয়ে মেহবিনের ডান হাতের কনুই শক্ত করে ধরে বলে, বললাম না খাবো না, এক কথা বারবার কেন বলা লাগছে? আমার কথার বিরুদ্ধে আর একটা কথাও যাতে না শুনি। মায়ের অনেকটা থমকে কথাগুলো বলে। মেহবিনের নরম মনে অভিমান জমে। চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মেহবিনের চোখ জল দেখে হাত ছেড়ে দেয়। নিজেকে শান্ত করতে মাথার চুল খামচে ধরে। মেহবিন চোখ মুছে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই মায়ান মেহবিনের এক হাত ধরে ফেলে। মেহবিন ভয় পেয়ে যায়। সে মায়ানের দিকে না তাকিয়েই বলে, কি কিছু বলবেন? সরি, এভাবে কথা বলতে চাইনি। মেহবিন হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, ঠিক 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 আছে। মেহবিন কথা শেষ হবার আগেই মায়ান মেহবিনকে একটানে নিজের দিকে ঘুরিয়ে নেয়। মেহবিন তাল সামলাতে না পেরে মায়ানের বুকের উপর গিয়ে পড়ে। মেহবিন হকচকিয়ে যায়। সরে আসতে নিলে মায়ান শক্ত করে নিজের সাথে চেপে ধরে। অনুনয়ের সুরে বলে, সরি মেহবিন, আমার মেজাজ খারাপ থাকলে সবার সাথেই একটু খারাপ আচরণ করে ফেলি। তোমার সাথে এমনভাবে কথা বলতে চাইনি। মেহবিনের এখন কেমন যেন লজ্জা লাগছে। মায়ানের এত কাছে দাঁড়িয়ে থাকতে কেমন অস্বস্তি বোধ করছে। মেহবিন উসখুস করতে থাকে। মায়ান মেহবিনকে আরও কিছু বলতে নিতেই মিয়া মাম্মাম মাম্মাম করে ঘরে চলে আসে। মায়ান মেহবিনকে ছেড়ে দেয়। মিয়া মেহবিনের কাছে গিয়ে বলে, মাম্মা তুতুল করবে না? মেহবিন বুঝতে পারে মিয়া এখন ওর সাথে গোসল করতে এসেছে। মেহবিন হালকা হেসে মিয়ার গালে হাত রেখে বলে, হ্যাঁ চলো তোমাকে গোসল করিয়ে দিই। মেহবিন মায়ানের দিকে এক নজর তাকিয়ে মিহিকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহবিন আজকে মেরুন রঙের কাতান শাড়ি পরেছে। সনের অনুষ্ঠান তেমন জাঁকজমকভাবে হবে না, একদম ঘরোয়া পরিবেশে হবে। মেহবিনকে একটু আগে পার্লার থেকে একজন মহিলা এসে সাজিয়ে দিয়ে গেছে। মেহবিন চুলগুলো আজ ডান পাশে সিঁথি করে ফুলিয়ে রেখেছে, আর নিজের চুলগুলো কাল করে ছেড়ে দেওয়া। সুন্দর লাগছে মেহবিনকে। মিয়াও আজকে তার মামামের সাথে মিল রেখে মেরুন রঙের ফ্রক পরেছে, গলায় আবার ছোট পেন্ডেন্ট। মিয়ার চুলগুলো উঁচু করে দুই ঝুঁটি করা। মিয়া আয়না তাকিয়ে একবার নিজেকে দেখছে আর একবার মেহবিনকে দেখছে। দেখা শেষ হলে মিয়া মায়ের কোলে উঠে বলে, তোমাকে বেশি সুন্দর লাগে। মেহবিন হাসে। না চাইতেও মাত্র একদিনে কিভাবে যেন মেয়েটার প্রতি মায়া এসে পড়েছে। তবে মিয়াকে সে ততদিন নিজের মেয়ে বলে মানবে যতদিন না মিয়াকে সেটা ক্লিয়ার হচ্ছে। তবে ওর মন বলছে মিয়া মায়ানের প্রথম ঘরের সন্তান। কিন্তু যদি সেটা হয় তাহলে মায়ানের দাদি এভাবে কথা বলল কেন? ওনার কথা শুনে তো মনে হলো মিয়াকে সে সহ্য করতে পারে না। মেহবিন মিয়াকে কোলে নিয়ে বসেছিল, তখন মায়ান ঘরে আসে। মেহবিনের দিকে তাকাতেই চোখ ধাঁধিয়ে উঠে মায়ানের। মিয়া বাবাকে দেখে মায়ের কোল থেকে নেমে বাবার কাছে গিয়ে বলে, পাপা পাপা মাম্মাকে সুন্দর লাগে না? মায়ের মেহবিনের দিকে পোগার নজরে তাকায়। মেহবিন লজ্জায় মুখ নামিয়ে রেখেছে। মায়ের মুচকি এসে মিয়াকে কোলে নিয়ে বলে, হ্যাঁ, তোমার মাম্মাকে সুন্দর লাগছে। মেহবিন লজ্জা পেয়ে নেতিয়ে যাচ্ছে। মায়ের মেহবিনের লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে বলে, নিচে চলো। ওরা তিনজন একসাথে নিচে নেমে যায়। রিসেপশনের অনুষ্ঠান শেষ করে ওরা মেহবিনের বাসায় যায়। মিয়াও ওদের সাথে গিয়েছে। মিসেস তনয়া বারবার বারণ করছিল যাতে ওকে তার কাছে রেখে যায়, তবে মেহবিনেই বারণ করেছে। বলেছে দুদিনের তো ব্যাপার, নিয়ে গেলে কিছুই হবে না। তবে মেহবিন বাসায় পা রাখতে না রাখতেই মেহবিনের আত্মীয়দের মধ্যে এক প্রকার কানাঘুষি শুরু হয়ে যায়। মিয়াকে নিয়ে মেহবিনের মা বাবা কিছু না বললেও বাড়িতে থাকা মেহমানরা তাদের মুখ ঠিকই চালিয়ে যায়। হ্যাঁ রে রুকাইয়া, ছেলের কি অভাব ছিল যে প্রথম ঘরের একটা মেয়ে আছে এমন একটা ছেলের সাথে বিয়ে দিলি? মেহবিনের ছোট খালার কথাটা কর্ণগোচর হতেই মেহবিনের কপালে ভাঁজ পড়ে।
তীক্ষ্ণ নজরে একবার নিজের মায়ের দিকে তাকায়। মিসেস রুকায়া বোনের কথায় কোনো হেলদোল নেই। সে দিব্যি ফ্রাই প্যানে তেল দিয়ে রান্নার মনোনিবেশ করেছেন। মিসেস রুকায়ার থেকে কোনো উত্তর না পেয়ে মেহবিনের খালা আবারও বললেন, মেয়ে তো আমাদের একেবারে সোনার টুকরো, ভালো ছেলে না পেলে আমাকেই বলতি। তোকে তো বলেছিলাম আমাদের পাশের বাড়ির রোলটির ছেলে আছে, গতবার মেহবিনকে দেখে পছন্দ করেছিল। ছেলে বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এসেছে, আর তুই কি না একটা এমন ছেলের সাথে বিয়ে দিলি যার প্রথম স্ত্রী ছিল, ওই ঘরের আবার মেয়েও আছে। মিসেস রুকাইয়া তবুও নির্বিকার। তবে চুপ থাকতে পারে না মেহবিন। শরীর কেমন যেন ছ্যাঁত করছে। তার স্বামীকে নিয়ে কিছু বলার অধিকার নেই কারুর, তাহলে কেন বলবে? মেহবিন তবুও নিজেকে ধাতস্থ করে নিল যে চুপ থাকবে। মেহবিন মায়ের সাথে রান্নায় টুকিটাকে হাত চালাচ্ছে। মায়ের এখানে এসে বেরিয়েছে। মিহিয়া আপাতত মেহবিনের বাবার কাছে আছে। কারোর কাছে তেমন কোনো উত্তর না পেয়ে মেহবিনের খালা চুপ করেন। তবে ভাগ্নের এমন ঘরে বিয়ে মেনে নিতে পারছে না। মেহবিন মুরগির মাংসে বায়াসন লাগিয়ে ফ্রাই প্যান করে একটা একটা করে ফ্রাই করছে। তখনই মিহা চোখ ডলতে ডলতে রান্নাঘরে যায়। মেহবিনের আঁচল ধরে বলে, মাম্মা পানি তাবো। মেহবিন মিহার দিকে তাকায়। মেয়েটা কিভাবে চোখ ডলছে, মনে হয় ঘুম পেয়েছে। মেহবিন মিহিয়ার মাম পটে করে পানি নিয়ে মিহিয়াকে খাইয়ে দেয়। তারপর কোলে নিয়ে বলে, তোমার কি ঘুম পেয়েছে মিহিয়া? মিহিয়া কিছু না বলে মেহবিনের কাঁধে মাথা রাখে। মেহবিন বুঝতে পারে মিহিয়ার ঘুম পেয়েছে। মেহবিন মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু তুমি একটু বাকি মাংসগুলো ফ্রাই করো, আমি মিহিয়াকে ঘুম পাড়িয়ে আসছি। মিসেস রুকাইয়া সম্মতি জানায়। মেহবিন মিহিয়াকে কোলে নিয়ে বের হতে নিলে মেহবিনের খালা তেলে বেগুনে জ্বলে ওঠে। মেহুরে, পরের মেয়েকে নিয়ে এত আহ্লাদ করার মানেটা কি, এটা তো বুঝলাম না। এমনভাবে কথা বলতেছিস যেন এই মেয়ে তোর নিজের। তোর স্বামী তো তোকে না জানিয়েই বিয়ে করেছে। বিয়ের পর দেখলি যে তোর সৎ মেয়ে আছে। তোর উচিত এই মেয়েকে তোর কাছে আসতে গেলেই চট থাপ্পড় মারা, আর তোর জামাইয়ের নামে তো মামলা করা উচিত। মেহবিনের ধৈর্যের বাঁধ ভাঙল। চুপ করে থাকতে পারল না। কড়া চোখে খালার দিকে তাকিয়ে বলল, আমার কি করা উচিত আর কি করা অনুচিত সেটা বোঝার বয়স আর ক্ষমতা আল্লাহর রহমতে আমার আছে, তাই তোমাকে কষ্ট করতে বলতে হবে না। হ্যাঁ মানলাম আমার হাজবেন্ড আমাকে কিছু না জানিয়ে বিয়ে করেছেন, এখানে তো মিহিয়ার কোনো ভুল নেই। ও তো নিষ্পাপ। মিহিয়া সৎ মেয়ে হোক আর যাই হোক, মিহিয়া এখন আমার মেয়ে। আর তার থেকেও বড় কথা, এটা একেবারেই আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে বাইরের কেউ নাক না গলালেই খুশি হব। আশা করি বুঝতে পেরেছ। মেহবিন আর দাঁড়ায় না। মিহিয়াকে নিয়ে তৎক্ষণাৎ চলে যায় নিজের ঘরে। মিসেস রুকাইয়া নিজের বোনের দিকে তাকিয়ে বললেন, এরপর থেকে এই বিষয় নিয়ে আর কথা বলবি না আশা করি। আর মেহুর সামনে তো ভুল করেও না। মেহবিনের খালা ঘাপটি মেরে বসে থাকে। চুপ করে আছেন ঠিকই, কিন্তু ভিতর ভিতর রাগে ফুঁসছে। আসলে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা অন্যের সংসার নিয়ে কথা বলতে পছন্দ করে। কার ঘরে কি হলো না হলো সেগুলো নিয়ে সমালোচনা করা তাদের নিত্যদিনের সঙ্গী। আর সমাজের কথা তো বাদই দিলাম, আত্মীয় স্বজনরাই তো নিজেদের কারোর সামান্য ত্রুটি দেখতে পেলেই সেখানে গিয়ে কথা বলা শুরু করে দেয়। এদের কাজই হচ্ছে মানুষের কান ভারী করা। এদের মতন মানুষদের জন্যই অনেকের সংসারে বিচ্ছেদ ঘটে, তাতেও তারা ক্ষান্ত হয় না। তাদের এই নিকৃষ্ট খেলা আজীবন চালিয়ে যান। মিহিয়ার পাশে কাত হয়ে এক হাতে মাথা রেখে মেহবিন শুয়ে আছে। মেহবিনের এক হাত মিহিয়ার পিঠের উপরে, হালকা হালকা পিঠের ওপর হাত ওঠানামা করছে। মিহিয়া ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই, তবে মেহবিন উঠতে পারছে না। মেহবিন উঠতে গেলেই মিহিয়া নড়ে চড়ে কেঁদে ওঠে। এইরকম বারবার হচ্ছে, তাই মেহবিন মিহিয়ার পাশে শুয়ে আছে। মেহবিনের চোখটা একটু লেগে যাচ্ছে। বিয়ের ক্লান্তি এখনও তাকে ঘেরা করে আছে। হাত থেকে মাথা নামিয়ে ঠিক করে শুয়ে পড়ে মেহবিন। মিয়াকে নিজের আরও কাছে এনে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ে। ঘণ্টাখানের মাথায় মেহবিনের ঘুম হালকা হয়। প্রথমবারে ভালো করে চোখ মেলে তাকায়। 1 ঘন্টা হলেও ঘুমটা বেশ হয়েছে। শরীরটা কেমন ফুরফুর লাগছে। মেহবিন আচানক তার পেটের উপর কিছু অনুভব করে। নিজের পেটের দিকে তাকাতেই একটা হাত দেখতে পায়। না, এটা তো মিহিয়ার হাত না। পাশে তাকাতেই মেহবিনের চোখ বড় বড় হয়ে যায়। মায়ের মিহিয়ার পাশে ওদের দিকে মুখ করে ঘুমিয়ে আছে।
মায়ানের এক হাত মিহার উপর দিয়ে এসে মেহবিনের পেটের উপর পড়েছে। মেহবিন তাড়াতাড়ি চোখ সরিয়ে সামনে তাকায়। চুল পরিমাণও নড়া যাবে না এখন নড়লেই মায়ান উঠে যাবে, আর মায়ান যদি এইভাবে দেখে তাহলে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে মেহবিনকে। তাই মেহবিন নড়ল না, চুপ করে আবারও চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তবে মেহবিনের চিন্তায় পানি ঠেলে মিয়া ঘুম থেকে উঠে নড়ে চড়ে উঠল। মিয়া নড়াই মায়ানের ঘুম হালকা হয়ে যায়। মেহবিন চোখ খিচে বন্ধ করে রেখেছে। মায়ান চোখ মুলে তাকাতেই নিজের এক হাত মেহবিনের পেটের উপর দেখতে পায়। মায়ান এক পলক মেহবিনের দিকে তাকায়, তারপর হাত সরিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। মেহবিনের এক চোখ হালকা খুলে মায়ানকে অন্য পাশে ঘুরতে দেখে স্বস্তি বোধ করে। মিয়ার ঘুম শেষ। অন্য সব বাচ্চাদের মতন উঠে কান্না জুড়ে দেয়নি। মেহবিনের মুখে হাতটাকে মিটমিট করে হেসে বলে ওঠে, মাম্মা ওঠো তো। মেহবিন মিহিয়ার দিকে তাকিয়ে দেখে মিয়া ঘুম ভেঙে গেছে। সে হেসে শোয়া থেকে উঠে বসে, তারপর মিয়াকে উঠে বসায়। মিষ্টি করে হেসে বলে, ঘুম শেষ, চলো তোমাকে ফ্রেশ করিয়ে দিই। মিয়া মায়ানের দিকে তাকায়। মায়ানকে উল্টো দিকে শুয়ে থাকতে দেখে মায়ানের পিঠে হাত রেখে বলে, পাপা। মেহবিন মিয়াকে কোলে নিয়ে বেড থেকে নেমে বলে, পাপা ঘুমোচ্ছে, আমরা ফ্রেশ হয়ে আসি। মেহবিন মিয়াকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। দুজনে একসাথে ফ্রেশ হয়ে বের হয়। মেহবিন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মায়ান উঠে গেছে, বেডে হেলান দিয়ে বসে আছে। মেহবিন মায়ানকে কিছু না বলে মিয়ার মুখ মুছে দেয়। মিয়াকে বেডে বসিয়ে দিয়ে মিয়ার বাবার কাছে চলে যায়। মায়ান মেয়েকে কোলে নিয়ে বসে বলে, আমার মায়ের ঘুম শেষ, খিদে পেয়েছে আমার মাটার। মেহবিন তোয়ালা নিয়ে বেলকনিতে ঝুলিয়ে দিয়ে এসে মায়ানকে বলে, সন্ধ্যা হয়ে গেছে, আমি মিহিয়ার জন্য সেরেলাক রান্না করতে যাচ্ছি। আপনার জন্য নাস্তা কি আনবো? মায়ান মেহবিনের কথায় ওর দিকে তাকিয়ে বলে, নাস্তা করব না, পারলে ব্ল্যাক কফি করে দাও, মাথা ব্যথা করছে। মেহবিন আচ্ছা বলে ঘর থেকে বের হতে নিতেই মিহিয়া বায়না ধরে ওর সাথে যাবে। বারবার বলল বাবার সাথে থাকতে, তবে সে নাছোড়বান্দা, মাম্মার সাথেই যাবে। মেহবিন আর বারণ করলো না। মিহিয়াকে নিয়ে ঘর থেকে বের হয়, আর মায়ান ফ্রেশ হতে চলে যায়। মায়ান ফ্রেশ হয়ে সবে বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছে। এর মাঝে মেহবিনের হাতে এক মুখ ধোয়া ওঠা কফি নিয়ে হাজির। ঘরে এসে মায়ানকে না পেয়ে কফি নিয়ে বেলকনিতে চলে যায়। মায়ান একধানে বাইরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। মেহবিন একটু নিচু সরে মায়ানের দিকে কফি বাড়ি দিয়ে বলে, আপনার কফি। মায়ানের ধ্যান ভাঙে। মেহবিনের দিকে তাকায়, ওর দিকে তাকিয়েই হাত থেকে কফির মগ নেয়। তারপর বলে, ধন্যবাদ। মেহবিনের মাথা হালকা নাড়ায়। মেহবিন সেখানে মায়ানের পাশে দাঁড়িয়ে থাকে। মায়ান মেহবিনকে প্রশ্ন করে, মিহিয়া কোথায়? ওকে দেখছি না যে। বাবার কাছে, বাবা ওকে খাইয়ে দিচ্ছে। মায়ান কফির মগে চুমুক দিয়ে মৃদু হেসে বলে, মিহিয়া তো বাবার সাথে বেশ মিলেমিশে গিয়েছে। ও তো সাধারণ অপরিচিত কারোর সাথে তেমন মেশে না। মেহবিন মায়ানের কথায় কপাল কুঁচকে বলে, কই অপরিচিতদের সাথে মিশে না? আমিও তো অপরিচিত, আমার সাথে তো প্রথম দিন থেকেই দিব্যি মিশে গেছে। তারপর একটু থেমে কণ্ঠে কাতরতা এনে বলে, আমি তো আর সত্যি ওর মানুই। কথাটা বলতে গিয়ে মেহবিনের গলা কেঁপে ওঠে। মায়ান শান্ত চোখে মেহবিনের দিকে তাকায়। মেহবিন চোখ নামিয়ে রেখেছে, হয়তো চোখের জল দেখাতে চায় না। এক গাল বেয়ে জল গড়িয়ে যেতে মেহবিনের পা বাড়ায় ঘরে যাওয়ার জন্য। বাদশাতে মায়ান। মেহবিন হাত ধরে আবারও আগের জায়গাতে দাঁড় করায়। কফির মগে বেলকনিতে রাখা ছোট্ট টি টেবিলের উপর রাখে। তারপর মেহবিনের দুগাল ধরে মুখ উঁচু করে। মেহবিন দুই চোখের পানিতে টই টুম্বর। মায়ান গালে হাত রেখে বৃদ্ধা আঙুল দিয়ে চোখ মুছে দেয়। তারপর বলে, মা বাবা হতে গেলে যে জন্ম দিতে হবে এমন কোনো নিয়ম ধরাবাঁধা নেই। যদি জন্ম দিতে গিয়েই মা বাবা হওয়া যেত, তাহলে নবজাতক শিশুদের ডাস্টবিনে, হসপিটালের নোংরা জলে মৃত অবস্থায় পাওয়া যেত না। জন্ম না দিয়ে যদি সত্যিকেই কেউ মা বাবা না হতে পারত, তাহলে এমন কোনো খবর পাওয়া যেত না যে অনাথ আশ্রম থেকে বাচ্চা অ্যাডপ্ট করেছে। মা বাবা হতে হলে জন্ম দেওয়াটা জরুরি নয়, পিতৃত্ব আর মাতৃত্ববোধ থাকাটা জরুরি, যেটা তোমার মাঝে আছে। না হলে আজকে তুমি নিজের খালার কথার প্রতিবাদে কিছু বলতে পারতে না। মেহবিন অবাক হয়ে আয়ানের দিকে তাকায়।
মায়ন ওর তাকানোর মানে বুঝতে পেরে বলে, তোমাদের কথা বলার সময় আমি বাসায় ছিলাম, বাবার ঘরে গিয়েছিলাম। বের হতেই তোমার কথাগুলো শুনি। তোমার কথার মাঝে স্পষ্ট তোমার মাতৃত্ববোধ ফুটে উঠেছিল। তুমি মিহিয়ার মা, জন্ম না দিলেও তুমি মিহিয়ার মা। মেবিন শান্ত চোখে বলে, এত দ্রুত মিহিয়ার মায়ের জায়গাটা আমাকে দিয়ে দিলেন? মায়ন কোনো কথা বলে না। মেবিনের হাত থেকে গালও সরায় না। গালে হাত রেখে মুখটা আরও নিজের দিকে টেনে আনে। মেবিন তাল সামলাতে 2 হাত দিয়ে মায়নের বুকের উপর রাখে। মায়ন মেবিনের চোখে চোখ রেখে বলে, আমি কারো জায়গা তোমাকে দেইনি। তুমি তো আমার আর মিহিয়ার পুরো জীবন জুড়ে আছো, সুতরাং নতুন করে জায়গা করে দেওয়ার প্রশ্নই আসে না। মেবিন অবাক হয়ে মায়ের দিকে তাকায়। মায়ন মেবিনকে অবাক করে দিয়ে হালকা হেসে ওর কপালে ঠোঁট ছোঁয়ায়। মেবিন সেখানেই জমে বরফ হয়ে যায়। রাতে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সবাই যে যার ঘরে গিয়েছে। মিহিয়া নিজের বাবার সাথে একটু বাইরে গিয়েছে। মেবিন মায়ের সাথে টুকটাক হাত চালিয়ে চুলায় চা বসায়। মিসেস রোকায়া মেবিনকে চা বসাতে দেখে বলে, কি রে, চা বসালি যে? এই সময় চা কে খাবে? জামাই বুঝি চা খায় এখন? মেবিন চায়ের কেতলিতে তেজপাতা এলাচ দিতে দিতে বলে, না, বাবার জন্য করছি। মিসেস রুকায়ার কিছু বলে না। তার মেয়ে যে এখন বাবার থেকে উত্তর নিতে যাচ্ছে সেটা বেশ বুঝতে পারছে। চা তো অজুহাত মাত্র। শামসুর রহমান আর মেহবিন বেলকনিতে পাশাপাশি বসে আছে, দুজনের হাতে চায়ের কাপ। শামসুর রহমান চা হাতে মেয়েকে তার কাছে আসতে দেখেই বুঝতে পেরেছেন যে তার মেয়ে এখন তার কাছে কিছু বলতে চায়। এই প্রক্রিয়া বহু বছর আগে থেকেই চলে আসছে। মেহবিন যখনই নিজের বাবার সাথে কোনো কথা থাকতো, 1 কাপ চা হাতে বাবার কাছে চলে যেত। এটা বাবা মেয়ের সিক্রেট। আজও মেয়েকে চা নিয়ে আসতে দেখে আগের মতোই বুঝে গিয়েছেন যে মেয়ে তার সাথে কথা বলবেন। তবে ব্যতিক্রম শুধু এইটুকুই, আগে তিনি বুঝতে পারতেন না যে মেয়ে কী বিষয়ে কথা বলবেন। আজ বুঝতে পারছে, সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করেও রেখেছেন। কেমন আছো বাবা? মেবিনের প্রশ্নে প্রথমে চমকে গেলেও পরে সামলে নেয়। তারপর চায়ের কাপে চুমুক দিয়ে হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, তুমি? মেবিন বাবার দিকে না তাকিয়ে চায়ের কাপে চোখ রেখেই বলে, কি মনে হয়? মায়ানের মতো একটা ছেলের সাথে তো খারাপ থাকার কথা না। মায়ান তো খুবই ভালো ছেলে, তাই নয় কি মা? বলেই তিনি মেয়ের দিকে তাকান। মেবিন বিদ্রুপের সাথে হেসে বলে, যে ছেলে তার প্রথম স্ত্রী আর সন্তানের কথা না জানি দ্বিতীয় স্ত্রী ঘরে তুলতে পারে, সে কেমন ছেলে আমার জানা নেই। শামসুর রহমান চায়ের কাপ রেখে দেয়। মেয়ের মাথায় আদুরে হাত রাখেন। তারপর বলে, কোনো ব্যাপারে সঠিক না জেনে কথা বলা ঠিক নয়। কাউকে দোষারোপ করা মোটেও ঠিক কাজ না। মিহিয়া যে মায়ানের প্রথম ঘরের সন্তান, এটা কি তুই নিজের চোখে দেখেছিস? যদি তোর উত্তর হয় না, তাহলে আমি বলবো ধৈর্য রাখ, সঠিক উত্তর নিশ্চয়ই পাবি, তবে অযথা বুঝবি না। মেবিন বাবার কথা বুঝতে পারেন। অস্থির হয়ে বাবার দিকে তাকিয়ে বলে, মিহিয়া ওনার মেয়ে না? সেটা তোকে মায়ান বলবে, সঠিক উত্তর সঠিক সময়ে। বাবার সাথে কথা বলে মেবিন নিজের ঘরে যায়। বারবার বাবার কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। মিহিয়া মায়ানের মেয়ে নয়, তাহলে কে? এত রহস্য কেন? কি আশ্চর্য! মায়ান যদি মিহিয়ার বাবা না হয়, তাহলে মিহিয়া ওকে পাপা ডাকবে কেন? হাজারো প্রশ্ন নিয়ে মেহবিন ঘরে যায়। মায়ান মিহিয়াকে বুকের উপর রেখে শুয়ে আছে। মেহবিন মায়ানকে দেখে একটু ইতস্তত বোধ করে। সন্ধ্যার ওই সময়ের জন্য খানিকটা লজ্জা লাগছে, তবুও লজ্জা একপাশে রেখে মিহি কণ্ঠে বলল, মিহিয়া ঘুমিয়ে গিয়েছে? মায়ান উত্তরে বলে, হ্যাঁ, বারবার তোমাকে খুঁজছিল। মাম্মা কোথায়, মাম্মা কোথায় বলতে বলতে ঘুমিয়ে গিয়েছে। মেবিনের একটু খারাপ লাগে। মেয়েটা বোধহয় ওর সাথে ঘুমোতে চেয়েছিল। মেবিন বিছানা ঠিক করে এক পাশে বসে মিয়াকে নিজের কাছে নেয়। তারপর ঠিক করে শুয়ে দেয়। মিয়া একটু নড়চড়ে উঠতেই মেবিন ওর পাশে শুয়ে পিঠে হাত রাখে। মিয়া আবারও চুপ হয়ে ঘুমিয়ে যায়। মায়ের উঠে গিয়ে লাইট অফ করে আবারও শুয়ে পড়ে। পুরো রুম জুড়ে অন্ধকার আর নিস্তব্ধতা। সব শান্ত। অশান্ত হয়ে আছে মেহবিনের মন। অজানা গলকধাঁধায় বারবার আটকে যাচ্ছে। কিছুতেই বুঝতে পারছে না মিহিয়া আর মায়ানের ব্যাপারটা। মিলাতেও পারছে না কিছু।
মিহিয়া থাকায় নড়তে পারছে না, কিন্তু কেমন যেন হাঁসফাঁস করছে। মায়ান তখন সজাগ ছিল। মেহবিন এমন হাঁসফাঁস করতে দেখে আস্তে করে বলে, খারাপ লাগছে মেহবিন? মেহবিন চমকে যায়, মায়ানের দিকে তাকায়। অন্ধকারে মায়ানের চেহারা স্পষ্ট না দেখা গেলেও একটা অবয়ব ঠিক দেখতে পাচ্ছে। মিহিয়া মিনমিনিয়ে বলে, আপনি ঘুমাননি? না, সন্ধ্যায় ঘুমিয়েছিলাম, তাই ঘুম আসছে না। সন্ধ্যার কথা বলতেই মেহরিন আবারও লজ্জা পেয়ে যায়। মেহবিন নিজেই বুঝতে পারছে না এত ঘন ঘন লজ্জা পাওয়ার কারণ। মায়ান এক হাতে মেহবিনের মাথায় হাত রাখে, তারপর আলতো স্বরে বলে, ঘুমিয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অস্থিরতা খানিকের জন্য দূর হয়, আলাদা প্রশান্তি অনুভব করে মেহবিন। চোখ জুড়ে ঘুম নেমে আসে, আস্তে ঘুমের অতলে হারিয়ে যায়। মায়ানও মেহবিনের মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ে। ঝলমলে রৌদ্রে বিকেল, রোদের রোশনি বেশ তীর্যক নয়, হালকা হালকা। যেই গরম গায়ে লাগলেও আবেশের দু চোখ বুঝে আসে। আকাশের মেঘগুলো তুলোর ন্যায় দেখাচ্ছে। মেহবিন বিছানায় আধশা হয়ে পুরো ঘর জুড়ে চোখ বুলাচ্ছে। তার পাশে মিহিয়া মায়ের এক হাতের পরম আরামে ঘুমোচ্ছে। আজ 2 দিন হলো মেহবিন ওদের বাসা থেকে নিজের বাসায় এসেছে, যেটা এখন মেহবিনের নিজের বাড়ি, নিজের ঘর। তবে কোথাও একটা খটকা থেকেই যায়। এই ঘর যেন তার হয়েও তার না, এই ঘর যেন তার হয়েও তার না। মায়ের নামক মানুষটা যেখানে তার স্বামী, তবু মায়ান তার নয়। মিহিয়া তাকে দিনরাত মিলিয়ে কয়েকশো বার আধো আধো বলে মাম্মাম মাম্মাম বলে ডাকবে। তখন মেহবিন না চাইতো মায়ের মতো বুকে জড়িয়ে নেবে। এই বাড়িতে সব কিছুই তার, তবে একটা কিন্তু থাকবেই। মেহবিন সেই কিন্তু দূর করবে। হ্যাঁ, মিহিয়া যদি মায়নের সন্তান না হয় তবে কার? আর যদি মায়নের সন্তানই হয় তাহলে মায়নের দাদি সেদিন মিয়াকে এইসব বললেন কেন? এইসব কিছুর খোলাসা মেহবিন করবে, কিন্তু কিভাবে করবে সেটা সে জানে না। মেহবিন মিহিয়ার ঘুমন্ত মুখোশের দিকে এক নজর তাকায়। খুব সাবধানে মিহিয়া ছোট্ট আঙুলের ফাঁক থেকে আঁচলটা টেনে নেয়। বিছানা ছেড়ে নামে, ঘরের চারপাশে তাকায়। কেন যেন তার মনে হচ্ছে এই ঘরে এমন কিছু আছে সেখানে মিহিয়ার ব্যাপারটা একদম পানির মতন স্পষ্ট করা যাবে। মেহবিন প্রথমে বেডসাইডের টেবিলে হাতড়ায়। সেখানে কিছু মেডিসিন আর ব্যান্ডেজ, তুলা ছাড়ার কিছুই নেই। মেহবিন এইসব ছেড়ে ড্রেসিং টেবিল উপরে রাখা ছোট্ট বক্স নেচড়ে দেখে। বিশেষ কিছু লাভ হয় না। সেখানে মিহিয়ার কিছু চুলের ব্যান্ড ছাড়া আর কিছুই নেই। মেহবিন ক্ষান্ত হয় না। আজ সে একটা না একটা কিছু খুঁজেই তবেই দম নেবে। মেহবিনের চোখ আটকে যায় আলমারিতে। হ্যাঁ, আলমারিতে থাকতে পারে। মেহবিন চাতক পাখির ন্যায় আলমারির দিকে তাকিয়ে দেখে, সেদিকে যায়। আলমারি খুলেই প্রথমে চোখ পড়ে মায়নের গোছানো জামা কাপড়, আর তার পাশেই মেহবিনের শাড়ি, 3 পিস, আর তাদের মাঝে মিহিয়ার ছোট্ট ছোট্ট ফ্রক। মেহবিনের চোখ ঘুরিয়ে মিহিয়ার দিকে তাকালো। মেয়েটার দিকে তাকালেই মেহবিনের এক অদৃশ্য মায়ায় আটকিয়ে যায়। মেহবিনের চোখ সরিয়ে পুনরায় আলমারিতে চোখ রাখে। এখানে কিছু না কিছু অবশ্যই থাকবে। মায়েনের শার্ট যেখানে গুছিয়ে রাখা সেখান থেকে শুরু করে খোঁজা। একটার পর একটা শার্ট উল্টে পাল্টে দেখে, তবে কাঙ্ক্ষিত কিছুই নজরে আসে না। মেহবিন পুরো আলমারির সব কিছু উল্টে পাল্টে দেখে, না হয় কিছুই নেই। সব খোঁজা শেষ। মেহবিন বিরক্ত হয়ে পুরো আলমারিতে ভালো করে দৃষ্টি ফেলে। মেহবিন অসহায়ভাবে আলমারি বন্ধ করে নেয়। তখন তার চোখে পড়ে মিহিয়ার ছোট্ট ফতুয়ার ফাঁকে একটা কাগজ দেখা যাচ্ছে। মেহবিনের চোখ জলজল করে ওঠে। তাহলে কি এটাই সে কাঙ্ক্ষিত জিনিস, যেটা সে মিহিয়ার রহস্য ভেদ করে নিজের জায়গাটা ঠিক কোথায় সেটা ঠিক করতে পারবে? মেহবিন এক বুক আশা নিয়ে ফতুয়ার দিকে হাত বাড়ায়। ফতুয়ার ঠিক মাঝখানে একটা রঙিন কাগজ বেরিয়ে আসে। কাগজ না, একটা খাম। খামটা বেশ ফুলে আছে। বোঝা যাচ্ছে বেশ অনেক কিছুই আছে এর মাঝে। মেহবিন যেই হাতে খামটা ধরে রাখে সেই হাতে অসম্ভবভাবে কাঁপছে। এই খাম থেকে যদি কোনো অপ্রত্যাশিত কিছু বের হয়ে আসে তাহলে কি হবে? মেহবিন তবুও নিজেকে প্রস্তুত করে নেয়। যে করে হোক তাকে সত্যিটা জানতে হবে, যেভাবেই হোক। কাঁপা কাঁপা হাতে মেহবিন খামটা খুলতে নেয়, তখনই মায়নের কণ্ঠে চমকে যায়। কি করছো ওখানে? মেহবিন চমকে হাতের খামটা আঁচলের সামনে তাকিয়ে খামটা আঁচলের ভাঁজে লুকিয়ে ফেলে। মায়ন কপাল কুঁচকে মেহবিনের দিকে তাকিয়ে আছে। মেহবিন মায়নকে এই সময়ে এখানে দেখবে আশা করেনি। সে তো নাকি রাত 9টার আগে বাসায় আসে না। সকালে তো যাওয়ার সময় তেমনটাই বলে গিয়েছিল, কিন্তু এখনও তো সন্ধেটুকু শেষ হয়নি।
মায়ের মেহবিনকে এইভাবে আলমারির সাথে চিপকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে। আলমারিতে কি করছিলে? মেহবিন দু একটা ঢোক গিলে বলে। আপনার অফিস শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি? মায়ের হাতের ব্যাগ বিছানায় রেখে দেয়, তারপর শার্টের হাতা ভাঁজ করতে করতে বলে। হ্যাঁ, শেষ। মেহবিন একটু হাসার চেষ্টা করে বলে। ও আচ্ছা। মায়ের মেহবিনের কাছাকাছি চলে এসেছে, তারপর মেহবিনকে উপর থেকে নিচ পর্যবেক্ষণ করে ফের প্রশ্ন করে। কি করছিলে আলমারিতে? আর এভাবেই দাঁড়িয়ে থাকবে? মেহবিন মায়ানের কথা কাটাতে বলে। কই কিছু না, কিছুই তো না, এমনি একটু আলমারি ঘুরে দেখছিলাম। মায়ান তীক্ষ্ণ চোখে মেহবিনের দিকে তাকায়। মেহবিন কিছু লুকাতে চাইছে তা বেশ বুঝতে পারছে। মায়ান মেহবিনকে উদ্দেশ্য করে বলে। সরে দাঁড়াও, কি করছিলে দেখতে চাই। মেহবিন দম আটকে দাঁড়িয়ে আছে। মায়ানকে সে ভীষণ ভয় পায়। বিয়ের এক সপ্তাহের মাঝেও সে বিন্দু পরিমাণ মায়ানের সাথে সহজ হতে পারেনি। ছোট ছোট মুহূর্ত ছাড়া মায়ান তার তেমন একটা কাছাকাছিও যায়নি। মেহবিনের বুক ধরপড় করছে। মেহবিন শক্ত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। মায়ান মেহবিনকে এখনও সেইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে। সরছ না কেন? আমাকে দেখতে দাও, কি করছিলে। মায়ানের কথা শুনেও না শোনার মতো করে দাঁড়িয়ে থাকে। মায়ানের সরু দৃষ্টি তীব্র হয়, রাগ বাড়ে। মেহবিনকে একটা ধমক দেওয়ার জন্য উদ্যত হতেই মিহিয়া ঘুমের মাঝে কেঁদে ওঠে। মায়ান আর মেহবিন দুজনেই মিহিয়ার দিকে তাকায়। মায়ের মেয়েকে কাঁদতে দেখে দ্রুত কদম ফেলে বিছানায় বসে মেয়ের পিঠে হাত রেখে আলতো বাড়ি দেয়। এই সুযোগে মেহবিন খামটা আগের জায়গাতে রেখে দেয়। মিহিয়া কাঁদতে কাঁদতে আবারও ঘুমিয়ে যায়। মেহবিন হেঁটে এসে মিহিয়ার পাশে বসে। মায়ান মেহবিনকে বসতে দেখে বাঁকা চোখে তাকিয়ে বলে। অবশেষে আলমারির কাছ থেকে নিজেকে মুক্ত করে সরে এসেছ। মেহবিন মায়ানের কথার প্রেক্ষিতে কথা বলে না, উল্টো প্রশ্ন করে। আজ আপনার অফিসে তো তাড়াতাড়ি শেষ হলো কেন? মায়ান উঠে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে বলে। শেষ হয়নি, আমি চলে এসেছি। মেহবিন কৌতূহলী হয়ে খাট থেকে উঠে দাঁড়িয়ে বলে। কেন চলে এলেন? মিহিয়া ছাড়া ভালো লাগছিল না, তাই চলে এসেছি। মেহবিনের কথাটা বিশ্বাস হলো না। সে সন্ধিহান গলায় বলল। আপনি তো আগেও মিহিয়াকে রেখে রাত 9টায় অফিস করতেন, কই তখন নাকি তাড়াতাড়ি বাড়ি ফিরতেন না? তাহলে এখন মিহিয়াকে ছাড়া অফিস করতে ভালো লাগে না তাই চলেও এলেন? মায়ান কপাল কুঁচকে তাকায়। মেহবিন সামনে দাঁড়িয়ে বলে। আমার তাড়াতাড়ি আসতে মনে হয় তুমি খুশি হওনি। মেহবিন ভেবাচাকা খেয়ে যায়। সে তো এমন কিছু বোঝায়নি। মাথা নেড়ে না বলতে নিতেই মায়ান এক টানে মেহবিনকে নিজের সাথে মিশিয়ে নেয়। এহেন আচরণে মেহবিন চমকে যায়। বিয়ের পর থেকে মেহবিনের শরীরে নতুন রোগ বাসা বেঁধেছে। সেটা হলো কাঁপাকাঁপাই। যখন তখন মেহবিনের মৃগী রোগীদের মতন কাঁপানি ওঠে। মায়ান মেহবিনকে কাঁপতে দেখে চোখে হাসে, তারপর ধীরে কণ্ঠে বলে। কাঁপছো কেন? মেহবিন কথা খুঁজে পায় না, আর সে বলতেও চায় না। সে তো এখন কাঁপাকাঁপিতে ব্যস্ত। তবে মায়ানের এত কাছে থাকতেও পারছে না। কম্পনরত কণ্ঠে বলে। ছাড়ুন প্লিজ। মিস করছিলাম তোমাকে, তাই এসেছি। মেহবিনের কাঁপাকাঁপি মুহূর্তেই থেমে যায়, মুহূর্তের মধ্যে স্থির হয়ে যায়। অবাক চোখে মায়ানের দিকে তাকায়। মায়ের মুচকে এসে মেহবিনকে ছেড়ে দেয়, তারপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। পিছনে রেখে যায় স্তম্ভিত বিস্মিত মেহবিনকে। মেহবিন ভার্সিটিতে এসেছে বিয়ের 8 দিনের মাথায় তাকে ভার্সিটিতে আসতে হয়েছে। সামনে ওদের লাস্ট ইয়ার ভাইবা পরীক্ষা। সেই পরীক্ষার ব্যাপারে নাকি আজ কিসের রুটিন দেবে। আগামী 15 দিন নাকি কিসের ক্লাসও আছে। অন্য সময় হলে মেহবিন খুশি মনেই ভার্সিটি চলে আসতো, কারণ সে পড়াশোনা খুবই মনোযোগী। অন্য সব কিশোরী মেয়েরা যখন নবপ্রমের রঙে নিজেকে রাঙাতে ব্যস্ত থাকতো, তখন সে আদা জল খেয়ে সারা বছরের পড়ার মাঝে ডুবে থাকতো। তবে আজ তার ভালো লাগছে না। তার কারণ মিহিয়া। মানে ঘুম থেকে উঠে রোজ সকালের মতো মেহবিন মিহিয়াকে নাস্তা করাচ্ছিল। তখনই মেহবিনের কল আসে। কলটা তার এক বান্ধবী করেছে। সে জানালো আজকে রুটিন দিবে, তার কালকে থেকে ক্লাসও আছে। মেহবিনের কথাটা শুনেই মনটা খারাপ হয়ে গেল। মেহবিন মিহিয়াকে ছেড়ে যেতে মন চাইছে না। তার মন খারাপ আরও বেড়ে গেল যখন মিহিয়া মেহবিনের ভার্সিটি যাওয়ার সময় কাঁদছিল। মিসেস তনয়া কতভাবে থামানোর চেষ্টা করছে, তবুও পারছে না। মিহিয়া শুধু এক কথাই বারবার বলছে, আমাকে নিয়ে দাও মাম্মা, নিয়ে দাও।
মেবিন শেষে দৌড়িয়ে চলে যায়। পিছন থেকে মিহিয়ার জোরে জোরে কান্নার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। মেবিন আর বাসাতে থাকতে পারল না। তার যেই বান্ধবী কল করেছিল তাকে গিয়ে বলল যাতে সে রুটিন আর ক্লাস টাইম তাকে মেসেজ করে পাঠিয়ে দেয়। মেবিন দ্রুত রিক্সা নিয়ে বাসায় রওনা দেয়। কলিং বেলের আওয়াজে মিসেস তনয়া চমকে ওঠেন। রান্নাঘর থেকে উকি দিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখেন মাত্র 11:20 বাজে। এই সময় কে এলো? দ্বিতীয়বার কলিং বেল বাজতেই তিনি চোরার আঁচ কমিয়ে দরজার দিকে যান। দরজা খুলেই তিনি চমকে যান। মেভিন এসেছে। তিনি অবাক হয়ে বলেন, কি ব্যাপার, তুমি এসে পড়লে যে? সবাই না গেলে, এখনই চলে এলে? মেভিন জুতো খুলে ভিতরে ঢুকে বলল, মিহিয়া কোথায় মা? বলতে বলতে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে ঘুমন্ত মিহিয়াকে চোখে পড়ল। ঠোঁটটা গোল করে ঘুমিয়ে আছে, গালের উপর জল শুকিয়ে সেখানেই লেগে আছে। বোঝাই যাচ্ছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মেবিন ধীর পায়ে বিছানার কাছে যায়, ব্যাগটা খাটে রেখে মিহিয়ার পাশে বসে পড়ে। তারপর হাত বাড়িয়ে খুব সাবধানে ঘুমন্ত মিহিয়াকে কোলে তুলে নেয়। বুকে জড়িয়ে অনুনয়ের স্বরে বলে, সরি মাম্মা, আর কখনো একা রেখে যাব না। মিসেস তনয়াও তখন মেহবিন এইভাবে ছুটে ঘরে আসতে দেখে সে পিছন পিছন এসেছিল। দরজার পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মুহূর্তেই চোখের জল ভরাট হয়। কোণে হাসি আর চোখে জল নিয়ে তিনি ফের রান্নাঘরে পা বাড়ান। আজকে নাকি তুমি ভার্সিটি রেখে চলে এসেছো? মায়নের প্রশ্নে মেহবিন মিহিয়ার সাথে খেলা রেখে তাকালো। তারপর অতি স্বাভাবিক গলায় বলল, জি। মায়ন অফিস থেকে মাত্রই এসেছে, তবে আজ আগে ভাগে চলে আসেনি, সঠিক সময়ে এসেছে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছে। এখন সবাই ঘুমের জন্য প্রস্তুত হচ্ছে। তবে মিহিয়ার এখন খেলার ঝোঁক উঠেছে, তাই সে খাটে খেলনার সমাহার বসিয়েছে। আর দুই পাশে তার মাম্মাম পাপ্পা। মায়ন মেহবিনের সোজা সাপটা উত্তর পেয়ে বলে, কেন জানতে পারি? মেহবিন আবারও মিহিয়ার পুতুল নাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, যাওয়ার সময় মিহিয়া কাঁদছিল, তাই চলে এসেছি, ভালো লাগছিল না। মায়নের অজান্তেই ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। হ্যাঁ, সে পেরেছে। মিহিয়ার জন্য তার মাকে এনে দিতে পেরেছে। মিহিয়া একটা পুতুল হাতে নিয়ে মেহবিনকে দেখিয়ে বলে, মাম্মা, পুতুলের বিয়েটি? মেহবিন মুচকে এসে মিহিয়াকে পুতুল সহ কোলে নিয়ে বলে, কালকে তোমার পুতুলির বিয়ে দিব, এখন রাত হয়েছে তো ঘুমোতে হবে না। মিহিয়া কিছুক্ষণ গোল গোল চোখে তাকিয়ে থেকে ডান পাশে মাথা নাড়ে। রাত তখন বোধ হয় 2:40। মেহবিনের আচমকা ঘুম ভেঙে যায়। চোখ মিলে তাকাতেই অন্ধকার ঘর নজরে পড়ে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। মিহিয়া যথারীতি মেহবিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরেকটু পাশে তাকাতেই দেখে মায়ন উবুর হয়ে শুয়ে আছে। মেহবিনের মস্তিষ্ক সজাগ হয়, এই সুযোগে এখনই দেখতে হবে ওই খামের ভিতরে কি আছে। মেহবিন শোয়া থেকে উঠে বসে, নিজের জায়গায় একটা বালিশ রেখে মিহিয়ার হাতে বালিশের উপর রাখে। গুটি গুটি পায়ে হেঁটে আলমারির সামনে দাঁড়ায়। সচেতন হয়ে আস্তে করে আলমারি খোলে। ওই খামটা এখনো আগের জায়গাতেই আছে। মেহবিন হাত বাড়িয়ে সেটা নেয়। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বাড়ছে। খাম খুলতেই উজ্জ্বল বর্ণের রমণীর মুখশ্রী দৃশ্যমান। মেহবিনের বুক ডিপ ডিপ করছে। মেহবিন ছবিটা বের করে হাতে নেয়। মেয়েটা খুবই সুন্দর। এটাই তাহলে কি মিহিয়ার মা? চট করে প্রশ্নটা মাথায় আসে। মেহবিন এমনিতেই ছবি উল্টিয়ে রেখেছে, তবে ছবির উপরে পাশে দেখলেই মেহবিনের চোখ জোড়া ছলছল করে ওঠে। 1 সেকেন্ডের মাঝে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ছবির অপর পাশে গুটি গুটি অক্ষরে লেখা, অনেক ভালোবাসি তোমাকে। এতটুকুই শুধু বোঝা যাচ্ছে। শেষের আরেকটু কিছু লেখা ছিল, তবে সেটা বোঝা যাচ্ছে না। মেহবিনের 2 চোখ জুড়ে জল এসে ভর করে। খামের ভিতরে আরো অনেক ছবি আছে, তবে সেগুলো সে দেখলো না। খামের ভিতরে ছবি রেখে সব ঠিকঠাক করে আলমারিতে রেখে দিল। তারপর মুখ চেপে কান্না আটকালো। দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আজকে রাত হয়তো তার কাঁদতে কাঁদতেই যাবে। আমি মিহিয়াকে আজকে নিজের সাথে করে ভার্সিটি নিয়ে যাব। সকালে খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছিল। মেহবিনও মিহিয়াকে নিয়ে নাস্তা করছিল। মেহবিনের কথা শুনে মিসেস তনয়া আর মায়ন অবাক হয়ে ওর দিকে তাকায়। মায়ন ভ্রুকুটি করে বলে, মিহিয়াকে নিয়ে গিয়ে কি করবে? মেহবিন রুটির টুকরো মিহিয়াকে খাইয়ে দিতে দিতে বলে, আমি মিহিয়াকে রেখে যেতে পারবো না, ওকে নিয়েই যাব। মায়ন খায় মনোযোগী হয়ে বলে, মিহিয়া মায়ের কাছেই থাকুক, ঘন্টা খানেকের তো ব্যাপার,
নিয়ে গিয়ে রাখতে পারবে না। এইটুকু বাচ্চা হারিয়ে যায় যদি? মেবিন মায়ের দিকে কপাল কুঁচকে তাকায়, তারপর গমগমে গলায় বলে, মিহিয়া হারিয়ে যাওয়া নিয়ে আমারও চিন্তা আছে। মায়ান পানি খেয়ে বলে, দরকার নেই, তোমার ক্লাসে ডিস্টার্ব হবে। আমি চাই না কেউ বলুক যে মায়ান অভিযাত্রীর স্ত্রী স্টাডি কমপ্লিট করতে পারেনি। মেবিন মিহিয়াকে পানি খাইয়ে শান্ত গলায় বলে, মিহিয়ার মা বুঝি অনেক শিক্ষিত ছিলেন? মায়ান খাওয়া থামালো, নরম দৃষ্টিতে মেবিনের দিকে তাকালো। মিসেস তনয়া নিজের প্লেটে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। মায়ান শান্তভাবে বলল, ঠিক আছে, নিয়ে যাও। মিয়া এই প্রথম মেবিনের সাথে কোথাও বেরিয়েছে। মায়ের কোলে করে সে এখন ভার্সিটি দেখতে ব্যস্ত। মেবিন মিয়াকে নিয়ে ভার্সিটিতে চলেও এসেছে। মিয়া বেশ খুশি, মাম্মামকে এটা কি ওটা কি করে পাগল করে ফেলছে। মেবিনও বিরক্ত না হয়ে হেসে হেসে উত্তর দিচ্ছেন। মায়ান যে এত সহজে রাজি হয়ে যাবে সেটা মেবিন ভাবেনি। তবে মায়ান অফিসে যাওয়ার সময় বারবার বলেছে সাবধানে যেতে। মেবিন মিহিয়াকে নিয়ে হাঁটতে হাঁটতে নিজের ক্লাসে গেল। সবাই মেবিনের কোলে মিহিয়াকে দেখে জিজ্ঞাসা করলো যে মিহিয়া কার মেয়ে। উত্তরে শুধু মেবিন হাসলো। ক্লাস টাইম শেষ করে ফেলেছে। মেবিন পুরো ক্লাসে মিহিয়াকে কোলে রেখেই করছে। মিহিয়াও ফ্যাল ফ্যাল করে একবার মেবিনের দিকে তাকাচ্ছে, তো একবার সামনে লেকচারের দেওয়া রাফিক স্যারের দিকে তাকাচ্ছে। সে টাওয়ার করতে পারছে না সামনে এই ভুড়িয়ালা লোকটা এত কি বকবক করছে। মেবিন মিহিয়াকে ক্লাসে নিয়ে ক্লাস থেকে বের হয়। মিহিয়া যেন ক্লাস থেকে বের হয়েই খুশি হয়ে যায়। মেবিনও হেসে মিহিয়ার গালে চুমু খেলো। মেবিন সামনে এগোতেই একটা মেয়ে ওর সামনে এসে বলে, এই মেহবিন, ভাইবা পরীক্ষার তারিখ এসেছে আর ইরা ম্যাম তোমাকে ডাকছে, গিয়ে দেখা করে এসো। মেবিনও মিহিয়াকে নিয়ে ইরা ম্যামের অফিস রুমে যায়। তবে কথা হলো এখানে মিহিয়াকে নিয়ে যাওয়া যাবে না, কারণ ইরা ম্যাম এসব বাচ্চা পছন্দ করে না। একবার ক্লাসে একটা মেয়ে অনেকদিন আসেনি। ইরা ম্যাম যখন কারণ জিজ্ঞাসা করেন তখন মেয়েটা বলে তার বাচ্চাকে দেখতে হচ্ছে তাই আসেনি। কথাটা শুনে ম্যাম বেশ ক্ষেপে গিয়েছিলেন। এখন যদি শোনেন যে সে মিহিয়াকে নিয়ে ক্লাস করতে এসেছে তো তা না জানে কি করে। মেহবিন একটু ভেবে মিহিয়াকে বলে, মিহিয়া তুমি একটু এখানেই দাঁড়াও, আমি রুমে যাচ্ছি। মিহিয়াও লক্ষ্মী মেয়ের মতন ঘাড় কাত করলো। মেহবিন মিহিয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে আবারও বলল, তুমি কিন্তু আমার ভালো মাম্মা, এখানেই দাঁড়াবে, কোথাও যাবে না কিন্তু, আমি এক্ষুনি আসছি। মেহবিন মিহিয়াকে দরজার সামনে দাঁড় করিয়ে ভিতরে গেল। খুব তাড়াহুড়ো করে ম্যামের সাথে কথা বলে 5 মিনিটের মাঝেই বেরিয়ে এলো। কিন্তু বেরিয়ে এসে যখন মিহিয়াকে চোখে পড়লো না তখন মেহবিনের আত্মারাম কেঁপে উঠল। হাতে থাকা ভাইবার পরীক্ষার রুটিনটা নিচে পড়ে গেল। ভার্সিটির জনসম্মুখে মায়ান সজোরে চড় মারে মেহবিনকে। মেহবিন ছিটকে পিছন থেকে হেলে পড়ে যায়। মায়ানের ক্রোধে মাথা ফেটে যাচ্ছে। মেহবিন পড়ে গিয়ে হাতে ব্যথা পায়, কিন্তু সেদিকে মায়ানের হেলদোল নেই। সে পাগলের মতন মাথার চুল খামচে ধরে চারিদিকে তাকাচ্ছে। আশেপাশে ভার্সিটির সব স্টুডেন্ট জড়ো হয়ে গিয়েছে। মেহবিন এখনও নিচে পড়েই আছে। কাঁদতে কাঁদতে মাথা ঘুরিয়ে উঠেছে তার। তখন অফিস রুম থেকে বের হয়ে মিহিয়াকে দেখতে না পেয়ে মেহবিনের হৃদস্পন্দন থেমে যায়। যেখান থেকে বের হয়ে পুরো ভার্সিটি খুঁজে ফেলে, অথচ কোথাও পায় না। মেহবিনের কাছে মিহিয়ার কোনো ছবিও নেই, যার কারণে কাউকে দেখিয়ে জিজ্ঞাসাও করতে পারছিল না। অনেক খোঁজাখুঁজির পর মেহবিন মায়ানকে কল করে। মায়ান কথাটা শুনে ফোনে আর কিছুই বলেনি, ফোন কেটে দিয়েছে। তারপর ভার্সিটি এসে যখন মেহবিনকে জিজ্ঞাসা করলো যে মিহিয়া কোথায়, হারিয়ে গেল কিভাবে, তখন মেহবিন বলেছিল অফিস রুমের বাইরে ওকে দাঁড় করিয়ে সে ভিতরে গিয়েছিল। কথাটা শেষ করার আগেই মায়ান থাপ্পড় লাগিয়ে দেয় মেহবিনের গালে। মিসেস তনয়াও এখানে এসে পড়েছেন। মেহবিন নিজেই কল করে ওনাকে বলেছে। মিসেস তনয়া এসে মেহবিনকে এইভাবে পড়ে থাকতে দেখে আর মায়ানকে দেখেই বুঝে গেলেন যা বোঝার। দ্রুত পায়ে মেহবিনের কাছে গিয়ে ওকে দাঁড় করালো। মায়ান আশেপাশে পাগলের মতন খুঁজছে, সবাইকে ছবিয়ে দেখিয়ে দেখিয়ে বলছে ওকে দেখেছে কিনা, অথচ সবাই বলছে যে দেখেনি। এসব শুনে মায়ান চেঁচিয়ে উঠল, কেউ দেখেননি মানে কি? আমার মেয়ে এইখানেই ছিল, অথচ বলছেন কেউ দেখেননি। মিহিয়াকে পাওয়া যাচ্ছে না শুনে মেহবিন অস্থির হয়ে ওঠে। মিসেস তনয়াকে কাতর কণ্ঠে জিজ্ঞাসা করে, মিহিয়া কোথায় গেল মা? ওকে কেন পাওয়া যাচ্ছে না? কি করবো এখন? কোথায় খুঁজবো? মায়ান ক্ষিপ্ত হয়ে তাকায় মেহবিনের দিকে।
তেরে এসে মেহবিনের কাঁধ ধরে ঝাঁকিয়ে বলে, কিছু করতে হবে না, চলে যাও এখান থেকে, আমার সামনে আর আসবে না। মেহবিন অসহায় চোখে তাকায় মায়ানের দিকে। মিসেস তনয়া মেহবিনকে ছাড়িয়ে নিয়ে বলেন, কি বলছিস এসব তুই? মায়ান পাগলের মতন চেঁচিয়ে ওঠে। ঠিকই বলেছি, ওকে চলে যেতে বলো। আই ডোন্ট নিড হার। ওকে নিজের বাড়ি চলে যেতে বলো। মেহবিন কেঁদে যাচ্ছে। মায়ান যে তাকে এত কথা শোনাচ্ছে তাতে তার বিন্দু পরিমাণেও খারাপ লাগছে না। তার মিহিয়ার জন্য চিন্তা হচ্ছে, মেয়েটা কোথায় চলে গেল? তার গাফিলতির জন্যই এমন হয়েছে। মায়ান একটু থেমে আবারও বলল, আমারই ভুল হয়েছে আসলে। মিহিয়াকে তোমার সাথে পাঠানোই ঠিক হয়নি। আমি তো ভুলে গিয়েছিলাম যে মিহিয়া তোমার নিজের মেয়ে না। নিজের মেয়ে হলে কোনোদিন এতটুকু একটা মেয়েকে বাইরে রেখে যেতে পারতে না। মেহবিনের এবারের কথাটা একদম তীরের মতন বুকে গিয়ে বিঁধে। মিসেস তনয়া মায়ানকে ধরে বলেন, তুই মিহাকে খোঁজ আগে, পরে এসব বলিস। মেহবিন কাঁদতে কাঁদতে ঘাসের উপরেই বসে পড়ে। তার মিহিয়া আজকে তার জন্য হারিয়ে গেল। কোথায় গেল? মেহবিন আর ভাবতে পারছে না। মাথা ঘোরাচ্ছে, গা গুলিয়ে উঠেছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে যাবে। মায়ান আরও কয়েকবার ভার্সিটির চতুর্দিকে খুঁজল। বাইরে যত দোকানপাট আছে সবটাতেই খোঁজ লাগালো, কিন্তু পেল না। মায়ান কেঁদেই দিয়েছে। ছেলেদের কাঁদতে নেই কে বলেছে? সন্তান হারিয়ে গেলেও কি একজন বাবা কাঁদবে না? মায়ান কাঁদছে, চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়েছে। না পারছে চেঁচিয়ে কাঁদতে, না পারছে নিজেকে সামলাতে। মিসেস তনয়া ছেলেকে শান্ত হতে বললেন। মায়ান করুণ কণ্ঠে বলল, কোথায় গেল আমার মিহিয়া? আমি কি হারিয়ে ফেললাম আমার মিহিয়াকে? আমি ওর মাকে কি জবাব দেব? আমি তার মেয়েকে দেখে রাখতে পারিনি। মিসেস তনয়া শান্তিপূর্ণ মানুষ। তিনি কঠিন পরিস্থিতিতে শান্ত থাকেন। মিহিয়ার জন্য তার বুকটিও ফেটে যাচ্ছে, কিন্তু বাইরে সেটা প্রকাশ করলো না। অবিচলিত কণ্ঠে মায়ানকে বলল, এমন অবস্থায় ভেঙে পড়লে চলবে না, শান্ত হও। তুমি আর দেরি করো না, পুলিশকে কল করো। মায়ানের হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে পকেট থেকে ফোন বের করে। এখন পুলিশকে কল করা ছাড়া আর কোনো উপায় নেই। মিসেস তনয়া গিয়ে মেহবিনের পাশে বসে ওকে সান্ত্বনা দেয়। মেহবিন চুপ করে বসে আছে, কাঁদছে মেহবিন, তবে সেই কান্নার কোনো শব্দ নেই। মেহবিন বিড়বিড় করে শুধু বলছে, মাম্মাকে ছেড়ে কোথায় চলে গেলে? এক্সকিউজ মি, আপনার কি এই বাচ্চাটাকে খুঁজছেন? মায়ান মাত্রই কল করতে যাচ্ছিল পুলিশকে। এমন কথা শুনে সবাই সামনে তাকায়। একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তার কোলে মিহিয়া। মিহিয়াকে দেখে মায়ানের কলিজায় পানি আসে। ফোন পকেটে না রেখেই এক প্রকার ফেলে দেয়। দৌড়ে সামনে গিয়ে লোকটার কোল থেকে মিহিয়াকে নেয়। মিহিয়াও বাবার কোলে গিয়ে খুশি হয়ে যায়। মিসেস তনয়াও মায়ানের পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু মেহবিন এখনো দূরেই দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে অনবরত জল পড়ছে, কিন্তু ঠোঁটে চওড়া হাসি, যেন তার অনেক আপন কিছু ফিরে পেয়েছে। তবে মিহিয়া তার আপন কেউ না, আর নাই বা সে মিহিয়ার আপন কেউ। কথাটা ভাবতেই তাচ্ছিল হাসে। চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। মায়ের মিহিয়াকে কোলে নিয়ে মিহিয়া সারা মুখে চুমু খেয়ে কাতর হয়ে বলে, কোথায় গিয়েছিলে বাবাকে ছেড়ে? এমন কেউ করে জানো বাপ্পা? কত ভয় পেয়েছিলাম। আর কখনোই এমন করবে না শোনা, তাহলে কিন্তু পাপ্পা খুব রাগ করবে। শেষ হয়ে যাবে পাপ্পা। মিহিয়াও যেন সব বুঝতে পারলো। মুখটা শুকিয়ে রেখে বাবার গলা জড়িয়ে ধরল। মায়ান ও মেয়েকে জড়িয়ে ধরিয়ে প্রশান্তির নিঃশ্বাস নিল। সামনে দাঁড়ানো লোকটা, যার কাছে মিহিয়া ছিল, সে সব কিছু দেখে বুঝলো যে এনাদেরই বাচ্চা হারিয়েছে। তিনি একটু কেশে নিজের উপস্থিতি জানান দিল। মায়ের লোকটার দিকে তাকায়। লোকটা সৌজন্যমূলক হেসে নিজেই বলা শুরু করে, আসলে আমি ভার্সিটি ক্রস করে যাচ্ছিলাম, বেশ অনেক দূরেই চলে গিয়েছিলাম। হঠাৎ আমি কোনো কারণ ছাড়া পেছনে ফিরি, দেখি যে একটা বাচ্চা আমার পেছন পেছন আসছে। আমি একটু তাকিয়ে আবারও হাঁটাই মনোযোগী হই। ভেবেছি হয়তো বাচ্চার মা বাবা কেউ আশেপাশেই আছেন, কিন্তু আরও কিছু সময় পর আবার পেছনে ঘুরে তাকায়, এটা দেখতে যে বাচ্চাটা এখন আমার পেছন পেছন আসছে কিনা। পেছনে তাকাতেই আমি বাচ্চাটাকে দেখতে পাই। আমি বেশ অবাকই হই। মেয়েটার বয়স 4 বা তারও কম হবে। এত ছোট বাচ্চাকে একা একা রাস্তায় হাঁটছে। কৌতূহলী হয়ে ওর কাছে যাই, গিয়ে ওকে জিজ্ঞেস করি যে তোমার বাবা মা কোথায়। ও কিছু বলছিল না, তাই ওকে কোলে নিয়ে হাঁটা ধরি উল্টো দিকে। যেহেতু পেছন পেছন আসছিল, তার মানে পেছনের দিক থেকে এসেছে। ভার্সিটির সামনে আসতেই লাফিয়ে ওঠে, মাম্মা মামা বলতে থাকে। বুঝতে পারি যে ভার্সিটিতে হয়তো ওর বাবা মা আছেন।
আর এদিকে এসে এত শোরগোল দেখে বুঝলাম যে বাচ্চাটা হারিয়ে গিয়েছে, আর এখানেই ওর বাবা মা আছেন, আর পেয়েও গেলাম আপনাদের। মায়ন এক দীর্ঘশ্বাস ফেলে। যদি আজ এই লোকের জায়গায় অন্য কোনো খারাপ লোক থাকতো, যদি মিহিয়ার কোনো ক্ষতি করে দিত, কি হতো তাহলে? মায়ন লোকটার দিকে হাত বাড়িয়ে মৃদু হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদও হয়তো কম হয়ে যাবে, তবুও ধন্যবাদ ছাড়া আর কিছুই বলার নেই। অ্যাগেন থ্যাঙ্কস। লোকটারও হাত মিলিয়ে বললেন, এটা আমার কর্তব্য, বাচ্চার খেয়াল রাখবেন। লোকটা চলে যেতে মায়নটাও পা বাড়ির দিকে রওনা হয়। এর মধ্যে মেবিন আর একবারও কথা বলেনি, এমনকি মিহিয়াকে কোলে পর্যন্ত নেয়নি। বাড়ি ফিরতে আর এক দফা থাপ্পড় লাগালেন মিসেস তনয়া, তবে এবার মেবিনকে না, মায়নকে। মায়নের কোলে তখন মিহিয়া ঘুমাচ্ছে। মেবিন সবে ঘরে ঢুকেছে। মায়নকে চর মারায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মায়ন তো অবাকের শেষ প্রান্তে। মিসেস তনয়া মিহিয়াকে কোলে নিয়ে তেজি স্বরে বলে, তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছিলাম? নিজের স্ত্রীর গায়ে হাত তোলার জন্য জঘন্য কাজ তুমি কিভাবে করলে, তাও আবার সবার সামনে?